গল্পের শুরুতে আমরা একজন যুবককে দেখি। সে একদম চিল মুডে মনের সুখে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন একটা মেয়ে এসে তার জীবনে অশান্তি সৃষ্টি করে। মেয়েটির নাম হলো কামিয়া কাউরু। কাউরু তাকে হিতগিরি বাত্তসাই বলে সম্বোধন করে আর বলে, এখন থেকে তুমি আর কোনো রকম খুন খারাপি করতে পারবে না, তুমি আমার কাছে ধরা খেয়ে গিয়েছ। ছেলেটা কাউরুর কথার আগামাথা কিছুই বুঝতে পারে না। কাউরু বলে, নাটক করা বন্ধ করো, কেউই এত রাতে তলোয়ার নিয়ে রাস্তায় এভাবে ঘুরে বেড়ায় না, এটা একটা বেআইনি কাজ। এটা বলে সে ছেলেটার উপর আক্রমণ করে। ছেলেটা একটু ধাক্কা খেয়েই মাটিতে পড়ে যায়। কাউরু জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি হিতগিরি বাত্তসাই? সে বলে, আমি কোনো হিতগিরি বাত্তসাই না, আমি একজন তলোয়ারবাজ রুরোনি। আমি তো এইমাত্রই এই শহরে এসেছি, কোনো খুন খারাপির বিষয় আমি কিছুই জানি না। রুরোনি শব্দের অর্থ হলো ব্যর্থ। এর মানে হলো এমন একজন ব্যক্তি যে তার জীবনে অনেক ভুলভাল কাজ করে ব্যর্থ হওয়ার পর নিজের ভুল বুঝতে পেরে সমস্ত খারাপ কাজ ও ঘর সংসার ছেড়ে দিয়ে একজন মুসাফির হয়ে শহরে শহরে ঘুরে বেড়ায় আর মানুষদেরকে বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করে। কাউরু বলে, তুমি একজন তলোয়ারবাজ হলেও এভাবে তলোয়ার নিয়ে রাস্তায় ঘোরাফেরা করা বেআইনি। কাউরু তলোয়ারটা চেক করে দেখে এটা হলো একটা শাকাবাতো তলোয়ার। শাকাবাতো হলো এমন একটি তলোয়ার যেই তলোয়ারের কোনো প্রকার কোনো রকম একটুও ধার থাকে না। এই ধারহীন তলোয়ার দিয়ে কখনো কোনো মানুষকে হত্যা করা সম্ভব না। তখন তারা পাশের গলি থেকে একটা শব্দ শুনতে পায়। শব্দটি শুনে কাউরু দৌড়ে সেখানে চলে যায়। সেখানে বিশাল বড় একটা লোক পুলিশদের সাথে লড়াই করছিল। কোনো পুলিশই এই লোকটার সাথে পেরে উঠছিল না। একজন পুলিশ বলে, এই লোকটা অনেক শক্তিশালী, একদম সেই মহান যোদ্ধা হিতগিরি বাত্তসাইয়ের মতো। কাউরু তার তলোয়ার দিয়ে ওই বিশালদেহী লোকটার উপর আক্রমণ করে। লোকটা এক আঘাতেই কাউরুকে আহত করে দেয় এবং তার উপর যখন আক্রমণ করবে তখন ওই রুরোনি এসে কাউরুকে বাঁচিয়ে নেয় এবং সেখানে আরও পুলিশেরা চলে আসে। পুলিশদের আসতে দেখে ওই বিশালদেহী লোকটা বলে, আমি হলাম কামিয়া কাশিনরু যোদ্ধা হিতগিরি বাত্তসাই। এটা বলে লোকটা চলে যায়। কাউরু যখন ওই লোকটার পিছনে যাওয়ার জন্য এগিয়ে যায় তখন রুরোনি তাকে কাঁধে উঠিয়ে নেয় আর বলে, আহত অবস্থায় কারোর পিছনে যাওয়া অনেক বিপজ্জনক হতে পারে। তারপর আমরা কাউরু আর রুরোনিকে একটা গুরুকুলে দেখতে পাই। গুরুকুল শব্দের অর্থ হলো স্কুল। এই স্কুল বা এই গুরুকুলে স্টুডেন্টদের তলোয়ারবাজি শেখানো হয়। এই গুরুকুলের নাম হলো কামিয়া কাশিনরিউ। এখানে বর্তমানে শিক্ষিকা হলেন কামিয়া কাউরু, যে তার বাবার তৈরি করা একটা তলোয়ারবাজির কৌশল স্টুডেন্টদের শেখাতো। কাউরু বলে, প্রথমে আমাদের তলোয়ারবাজির কৌশল এতটা জনপ্রিয় ছিল না। প্রথমে আমাদের কাছে শুধু 10 জন স্টুডেন্ট ছিল। একটু আগে আমরা যেই লোকটাকে দেখলাম সে নিজেকে হিতগিরি বাত্তসাই বলে সাধারণ মানুষদেরকে হত্যা করে আর বলে সে নাকি এই গুরুকুল অর্থাৎ কামিয়া কাশিনরিউ গুরুকুলের একজন যোদ্ধা। কিন্তু সত্যি কথা হলো ওই লোকটার সাথে এই গুরুকুলের কোনো সম্পর্কই নেই। সে নিজেকে এই গুরুকুলের একজন যোদ্ধা কেন দাবি করছে সেটা আমি জানি না, এবং সে কি সত্যি হিতগিরি বাত্তসাই কিনা সেটাও আমি জানি না। তবে খুব তাড়াতাড়ি আমাকে তার এই হত্যাকাণ্ডকে বন্ধ করতে হবে, কারণ সে এই গুরুকুলের নাম নিয়ে সাধারণ মানুষদেরকে হত্যা করে, যার কারণে সবাই এই গুরুকুলকে অনেক খারাপ মনে করছে। সেজন্যই এই গুরুকুলের সমস্ত স্টুডেন্টরা এই গুরুকুলের সাথে সম্পর্ক ত্যাগ করে এখান থেকে চলে গিয়েছে। আর এখন আমি সম্পূর্ণ একা হয়ে গিয়েছি। এই হিতগিরি বাত্তসাই কে সেটা আমরা এই পর্বের শেষে বুঝতে পারবো। রুরোনি বলে, আমি বুঝতে পেরেছি, কিন্তু তোমার এত রাতে বাহিরে ঘোরাফেরা করা উচিত না। ওই লোকটা তোমার থেকে অনেক বেশি শক্তিশালী। তুমি ভালোভাবেই জানো ওর সাথে ফাইট করলে তোমার কি অবস্থা হবে। তলোয়ারবাজির কৌশল এতটাও সম্মানজনক না যে সেটাকে বাঁচানোর জন্য তোমার নিজের জীবন দিতে হবে। কাউরু বলে, কামিয়া কাশিনরু তলোয়ারের কৌশল আমার বাবা মেইজি যুগে বাকুমাৎসু যুদ্ধের সময় আবিষ্কার করেছিলেন। তিনি তলোয়ারের মাধ্যমে মানুষদের ক্ষতি করাকে পছন্দ করতেন না। সেজন্য তিনি এমন একটা কৌশল তৈরি করেছিলেন যেটা দিয়ে কারোর ক্ষতি না করে নিজেকে জুলুমের হাত থেকে রক্ষা করা যায়। তিনি এই গুরুকুলে থেকেই এই তলোয়ারের কৌশল সবাইকে শিখিয়ে তলোয়ারকে জীবনদায়ী বানাতে চেয়েছিলেন। কিন্তু তখন দেশের সরকার আমার বাবাকে জোর করে একটা যুদ্ধে পাঠিয়ে দেয় এবং ওই যুদ্ধে তিনি শহীদ হয়ে যান। এই তলোয়ারের কৌশল আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি, সেজন্য এই কৌশলের দাম আমার কাছে অনেক বেশি। ওই লোকটা এই গুরুকুলের নাম নিয়ে এখনো পর্যন্ত 10 জনেরও বেশি মানুষদেরকে আহত ও নিহত করে এই গুরুকুলের এবং কামিয়া কাশিনরু তলোয়ারের কৌশলকে বদনাম করছে। আমার বাবার কাছ থেকে পাওয়া এই তলোয়ারের কৌশলটা আমি জীবনদায়ী বানাতে চেয়েছিলাম, কিন্তু ওই লোকটা সবকিছু নষ্ট করে দিয়েছে। তুমি শুধু একজন সামান্য রুরোনি, তুমি আমার কষ্ট কখনোই বুঝতে পারবে না। রুরোনি বলে, তুমি এখন আহত,
তাই বাহিরে পাহারাদারি করা আপাতত বন্ধ রাখো। যেই মেয়েটা তলোয়ারের কৌশলের হেফাজত করতে চায় সে যদি নিজেই জীবিত না থাকে তাহলে এই তলোয়ারের কৌশলটা চিরতরে হারিয়ে যাবে, এবং তোমার মৃত বাবাও এটা চান না যে তুমি নিজের জীবন দিয়ে তার তৈরি করা তলোয়ারের কৌশলকে হেফাজত করো। আমি এখন আসছি। এটা বলে ওই রুরনি চলে যায়। তখন আমরা এই বৃদ্ধ লোককে দেখি যে কাউরোর ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছিল। এই লোকটির নাম হলো কি হেই। সে কাউরুকে বলে তুমি সবার উপর অনেক সহজেই ভরসা করে নাও, তোমার এরকম অচেনা মানুষদের সাথে বেশি কথা বলা উচিত না। এখান থেকে দৃশ্য কয়েকদিন সামনে আসে। কাউরু আর কিহেইকে আমরা বাজারে দেখতে পাই। সামনে মানুষদের ভিড় দেখে তারা এগিয়ে যেয়ে দেখে পুলিশেরা ওই রুরনিকে এভাবে ধরে রেখেছে। কাউরু পুলিশদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে এই ছেলেটা তার সাথে তলোয়ার নিয়ে ঘুরছে, এই বেআইনি কাজটা করার জন্যই আমরা তাকে ধরেছি। তখন কিহেই পুলিশদেরকে কিছু টাকা দিয়ে রুরনিকে ছাড়িয়ে নেয়। রুরনি বলে আমি এখন শুধুমাত্র আপনার জন্য ছাড়া পেয়েছি, সেজন্য আপনাকে ধন্যবাদ। কাউরু একটু অবাক হয়ে রুরনিকে জিজ্ঞাসা করে তুমি এখনো এই শহরে কি করছো, তোমার কি এখানে কোনো কাজ আছে? রুরনি বলে না, তেমন কিছু না, তবে ওই যে একটা লোক রাস্তায় মানুষদেরকে হত্যা করত তার বিষয়ে কিছু জানতে পেরেছ? কাউরু বলে হ্যাঁ, আমি খোঁজ লাগিয়ে জানতে পেরেছি ওই বিশালদেহী লোকটা আমাদের পাশের শহরে একটা গুরুকুলে থাকে। আসলে ওটা আগে একটা গুরুকুল ছিল, কিন্তু এখন ওটা গুন্ডা বদমাইশদের আড্ডাখানা হয়ে গেছে। কিহেই কাউরুকে বলে আসলে বাড়িতে যে আমাকে খাবার রান্না করতে হবে, তাই আমি এখন চলে যাচ্ছি। এটা বলে কিহেই চলে যায়। রুরনি কাউরুকে কিহেইয়ের বিষয়ে জিজ্ঞাসা করে। কাউরু বলে উনি গুরুকুলে আমার সাথেই থাকেন, আমার বাবা মারা যাওয়ার পর ওনার সাথে আমার দেখা হয়েছে। আমি ওনাকে আমার গুরুকুলের সামনে পেয়েছিলাম আর তাকে আমার সাথেই রেখে দিয়েছি। সে আমাকে নিয়ে অনেক চিন্তা করে, তাই আমাকে বলে তুমি গুরুকুল বিক্রি করে দিয়ে শান্তিতে জীবনযাপন করো। রুরনি জিজ্ঞাসা করে সে কোথা থেকে এসেছে। কাউরু বলে সেটা আমি জানি না, আর আমি কখনো জানার চেষ্টাও করিনি, কারণ সবার অতীতেই এমন কিছু ঘটনা থাকে যেটা সে কাউকেই বলতে চায় না। তোমার জীবনেও এরকম কোনো ঘটনা তো অবশ্যই আছে, সেজন্যই তুমি রুরনি হয়েছ, তাই না? তাছাড়া এখন হয়তো তোমার কাছে চলার মতো টাকা আর থাকার জন্য কোনো জায়গা নেই, তাই তুমি চাইলে আমার সাথে গুরুকুলে থাকতে পারো। রুরনি বলে এখন আমার একটু কাজ আছে, পরে এক সময় চলে আসব। এটা বলে সে চলে যায়। যাওয়ার সময় রুরনি মনে মনে ভাবে কাউরু বলেছে সে পাশের শহরে একটা গুরুকুলে থাকে, সেজন্য এই শহরে খুঁজে আমি তাকে কোথাও পাইনি। রাতে রুরনি পাশের শহরে ওই গুরুকুলে যে এই লোককে বলে আমি এই গুরুকুলের প্রধানের সাথে দেখা করতে এসেছি। লোকটা তেরামি করে বলে মিস্টার হিমুরা এখন এখানে নেই, তাই তুই এখন এখান থেকে চলে যা, পরে এক সময় আসবি। রুরনি বলে তার মানে ওই লোকটার নাম হিমুরা, তাই না? আমি তো মনে করেছিলাম তার নাম রাস্তার খুনি হিতগিরি বাত্তসাই হবে। এটা শুনে ওই লোকটা একটু ঘাবড়ে যায়, আর চারপাশ থেকে আরো অনেকগুলো লোক তলোয়ার নিয়ে রুরনিকে ঘিরে ধরে। অন্যদিকে আমরা কাউরুকে দেখি। কিহেই কাউরুকে বলে আমি তোমার সাথে এই গুরুকুলের বিষয়ে কথা বলতে এসেছি। এই গুরুকুল বিক্রির জন্য যেই যেই কাগজপত্র দরকার আমি সেগুলো সব আমার সাথেই নিয়ে এসেছি। এখন তুমি শুধু এই কাগজে তোমার আঙ্গুলের ছাপ দিলে এই গুরুকুলের জমি জমা ও সমস্ত কিছু আমার হয়ে যাবে। এটা শুনে কাউরু অনেক অবাক হয়ে যায়। তখন ওই বিশালদেহী লোকটা সাথে করে আরো অনেকগুলো লোক নিয়ে সেখানে আসে। কিহেই বলে এ হলো আমার ছোট ভাই, তার নাম গোহেই হিমুরা। আমি একটা বৃদ্ধ মানুষ সেজে তোমার বিশ্বাস অর্জন করার আমার পরিকল্পনা একদম সঠিক কাজ করেছে। তুমি খুব সহজেই যে কারোর উপর অন্ধের মতো ভরসা করে ফেলো, এবং তোমার বাবার রেখে যাওয়া কামিয়া কাশিংরিও তলোয়ারের কৌশলের সাথে তোমার অনুভূতি কিরকম সেটাও আমি জানি। তাই আমি আমার ভাইকে দিয়ে হিতগিরি বাত্তসাইয়ার নাম ব্যবহার করে শহরে খুন খারাপি করিয়ে হইচই তৈরি করেছি, যার কারণে এই গুরুকুলের সব স্টুডেন্টরা তোমাকে ছেড়ে চলে গেছে। ভবিষ্যতে এই জমির মূল্য 5 থেকে 6 গুণ বেড়ে যাবে, আর তখন এই জমি বিক্রি করে আমি অ্যাশ করব। কাউরু বুঝতে পারে কিহেই অনেক খারাপ একটা মানুষ। সে কিহেইকে ভরসা করে অনেক বড় ভুল করেছে। কিহেইয়ের ছোট ভাই গিহেই কাউরুকে এভাবে ধরে আর তার হাত কেটে রক্ত দিয়ে ওই পেপারে আঙ্গুলের ছাপ নিয়ে নেয়, আর বলে আজকের পর থেকে কামিয়া গুরুকুল চিরতরে শেষ হয়ে যাবে। তখন সেখানে ওই রুরনি চলে আসে আর বলে আমার আসতে একটু দেরি হয়ে গেল, আমি তোমাদের সমস্ত ঘটনা শুনে ফেলেছি। রুরনিকে দেখে তারা দুই ভাই ভাবে এই পোলা আমাদের কি করতে পারবো, সে আমাদের একটা চুলও ছিঁড়তে পারবো না। দুই ভাই তাদের লোকজনদের তার উপর আক্রমণ করতে বলে। রুরনি বলে আমি চাই না আহত হওয়া মানুষদের সংখ্যা আরো বেশি হোক। যদি তোমাদের মধ্যে কেউ হাসপাতালে যেতে না চাও তাহলে আমার কাছ থেকে দূরে থাকো।
ওই লোকগুলো রুরনির কথায় পাত্তা না দিয়ে তার উপর আক্রমণ করে, আর রুরনি ওই সবগুলো লোককে কয়েক সেকেন্ডের মধ্যেই মাইরা একদম তামাতামা কইরা ফেলায়। রুরনির ফাইটিং স্কিল দেখে এই দুই ভাইয়ের একদম ফাইটা যায়। রুরনি বলে, একটা কথা আমি তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি, হিতগিরি বত্তসাইয়ের তলোয়ারের কৌশল কামিয়া কাশিন রিউ ছিল না, সে একটা প্রাচীন তলোয়ারের কৌশলে এক্সপার্ট ছিল, যার নাম হিতেন মিৎসুরুগি রিউ। যে কৌশলে একাই এক সময়ে অনেকগুলো লোকের সাথে যুদ্ধ করা শেখানো হয়। আর এই শাকাবত তলোয়ার সম্পূর্ণ ধারহীন। যদি আমার এই তলোয়ারের ধার থাকতো তাহলে আজকে তোমরা সবাই আমার হাতে মারা যেতে। এই কথা শুনে সবাই বুঝে যায় যে এই রুরনি হলো আসল হিতগিরি বত্তসাই। হিতগিরি বত্তসাই খুবই শক্তিশালী ও ভয়ানক একজন যোদ্ধা, যে মেইজি যুগে ক্রান্তিকারী যুদ্ধের সময় একাই শত শত যোদ্ধাদেরকে মেরে ধুলোয় মিশিয়ে দিয়েছিল। তারপর সে হঠাৎ করে উধাও হয়ে যায় এবং মানুষদেরকে হত্যা করা বন্ধ করে হিতগিরি থেকে একজন রুরনি হয়ে শহরে শহরে ঘুরে বেড়ায় আর সাধারণ মানুষদেরকে সাহায্য করে। এইসব শুনে এই মাথা মোটা তার সাথে ফাইট করার জন্য এগিয়ে আসে, আর রুরনি এভাবে এক আঘাতে তার 12টা বাজিয়ে দেয় আর বলে, আমার ওই দিনই তোমাকে শেষ করে দেওয়া উচিত ছিল। আমি বাত্তসাই নামকে পছন্দ করি না আর ঘৃণাও করি না, তবে আমি তোমাদের মতো খারাপ মানুষদেরকে এই নামের ব্যবহার করতে দিব না। রুরনি কিহেইয়ের সামনে যেয়ে দাঁড়ায় আর কিহেই ভয়ে একদম অজ্ঞান হয়ে যায়। রুরনি জমির কাগজ নিয়ে সেটাকে ছিঁড়ে ফেলে আর কাউরুকে বলে, আমি তোমার কাছে মন থেকে ক্ষমা চাচ্ছি, আমি তোমার কাছ থেকে কোনো কিছুই লুকাতে বা তোমাকে ধোঁকা দিতে চাইনি, কিন্তু যদি আমি পারতাম তাহলে এই কথা কখনো তোমাকে বলতাম না, আমাকে ক্ষমা করে দিও, আমি এখন চলে যাচ্ছি। কাউরু বলে, এই গুরুকুলে একা থাকতে আমার আর একদমই ভালো লাগে না, আমি এই গুরুকুলে আর একা থাকতে চাই না, তুমি আমাকে এভাবে একা রেখে যেতে পারো না। সে বলে, এদেরকে পুলিশে ধরিয়ে দেওয়ার পর তোমার গুরুকুলের উপর যে সব অভিযোগ এসেছিল সেটা উঠে যাবে এবং তুমি আবারও তোমার স্টুডেন্টদের শেখাতে পারবে। তখন যদি আসল হিতগিরি বত্তসাই এখানে থাকে তাহলে সবাই আবারও তোমাকে ছেড়ে চলে যাবে। কাউরু বলে, আমি চাই না তুমি একজন হিতগিরি বত্তসাই হয়ে এখানে থাকো, আমি বলতে চাচ্ছি তুমি একজন রুরনি বা একজন মুসাফির হয়ে এখানে থাকো, আর যদি তুমি এখানে থাকতে নাই চাও তাহলে যাওয়ার আগে আমাকে তোমার নামটা বলে যেও। এটার উত্তরে রুরনি বলে, আমার নাম হিমুরা কেনশিন, সফর করতে করতে আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, একজন রুরনি হিসেবে আমি কখন এখান থেকে চলে যাব সেটা আমি জানি না, তবে আমি কিছুদিন তোমার সাথে এখানেই থাকতে চাই। এটা শুনে কাউরু অনেক খুশি হয়। ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ভয়েস শুনতে পাই, সে বলে, এখান থেকেই রুরনি হিমুরা কেনশিন কামিয়া গুরুকুলে আসার পর থেকেই এই নতুন গল্পটা শুরু হয়েছিল, আর এই কথার সাথে এই পর্বটি এখানেই শেষ হয়। এপিসোডের শুরুতে আমরা দেখি মিস কাউরু তলোয়ারবাজির প্র্যাকটিস করার জন্য পাশের শহরে একটা গুরুকুলে যাচ্ছিল, আর কেনশিন বাজার থেকে কিছু কেনাকাটা করার জন্য বাজারে যাচ্ছিল। তখন একটা ছেলে দৌড়াতে দৌড়াতে এসে কেনশিনের সাথে ধাক্কা খায়। ধাক্কা খেয়ে ছেলেটা যখন চলে যাবে তখন কাউরু ছেলেটাকে ধরে ফেলে, কারণ ছেলেটা কেনশিনের পকেট মেরে দিয়েছিল। ছেলেটা কাউরুকে বলে, ওই ভয়ঙ্কর ডাইনি, ছেড়ে দাও আমাকে। কাউরু বলে, তুমি ভয়ঙ্কর ডাইনি কাকে বলছো? এখানের সবাই আমাকে তলোয়ারবাজির মহারানী বলে ডাকে। এই কথা নিয়ে দুইজন ঝগড়া করতে শুরু করে। ঝগড়া শেষ হলে কেনশিন ছেলেটাকে বলে, ওই ছোট, এরপর কারো পকেট মারলে একটু সাবধানে পকেট মারবে, পরের বার আবার কারো কাছে ধরা খেয়ে যেও না। এটা বলে সে ছেলেটাকে কিছু টাকা দিয়ে দেয়। কেনশিন আর কাউরু যখন চলে যাচ্ছিল তখন ছেলেটা রেগে গিয়ে টাকাগুলো কেনশিনের দিকে ছুঁড়ে মারে আর বলে, আমি কোনো ছোট বাচ্চা না, আমি হলাম টোকিওর সামুরাই ইয়াহিকো মিয়োজিন। আমি শুধু তোমাকে পরীক্ষা করছিলাম কারণ তুমি তলোয়ার নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে মানুষদের সামনে নিজেকে একজন যোদ্ধা প্রমাণ করতে চাচ্ছ। তাছাড়া তুমি আমাকে ভুলেও একজন দুর্বল ছেলে ভাবার ভুল করবে না, না হলে আমি তোমাকে এখানে মেরে একদম তক্তা বানিয়ে দেব। কেনশিন বলে, তোমাকে দেখতে এখন একটা বাচ্চাই মনে হয়, তবে তোমার মনটা ভিতর থেকে অনেক শক্তিশালী। আমি তোমাকে বাচ্চা মনে করেছিলাম, সেজন্য আমাকে ক্ষমা করে দিও। এই কথা শুনে ছেলেটা ওখান থেকে চলে যায়। এই ছেলেটার নাম হলো ইয়াহিকো। তারপর কেনশিন আর কাউরু গল্প করতে করতে সামনের দিকে এগিয়ে যায়। কাউরু বলে, তোমার নিজের তলোয়ারকে একটু ঢেকে রাখা উচিত, এই তলোয়ারের কারণেই তুমি একবার বিপদে পড়েছিলে। এই বড় শহরে অনেক পুলিশেরা ঘোরাফেরা করে, যদিও এটা শাকাবত তলোয়ার, কিন্তু তবুও পুলিশেরা তোমাকে ধরে ফেলবে। তারপর কাউরু কেনশিনকে বাজার থেকে কি কি আনতে হবে সেগুলো বলে দেয়, আর কেনশিন ভদ্র ছেলের মতো বাজারে চলে যায়। তখন একটা লোক ঘোড়ার গাড়িতে করে কাউরুকে বলে, আপনাকে বিরক্ত করার জন্য ক্ষমা চাচ্ছি, আপনি কি আমাকে বলতে পারেন যে এখান থেকে থানায় যাবার রাস্তা কোনটা?
কাউরু লোকটাকে থানায় যাওয়ার রাস্তা বলে দেয়। লোকটা চলে গেলে কাউরু মনে মনে ভাবে এই লোকটাকে এর আগে এখানে কখনো দেখিনি। লোকটা যখন যাচ্ছিল তখন আমরা জানতে পারি এই লোকটা এই শহরে হিতগিরি বাত্তসাই অর্থাৎ কেনশিনকে খুঁজতে এসেছে। অন্যদিকে আমরা ইয়াহিকোকে দেখি, যে একটু আগে কেনশিনের পকেট মারার চেষ্টা করেছিল। দুইটা লোক ইয়াহিকোকে বলে, আজকে তোমার কাছ থেকে আমাদের টাকা পাওয়ার কথা, টাকা কি রেডি আছে? ইয়াহিকো বলে, না, আমি এখনো কোনো টাকার ব্যবস্থা করতে পারিনি। এটা শুনে এই লোকটা ইয়াহিকোকে অনেক খারাপভাবে ধাক্কা মেরে তার বুকের উপর পা রেখে বলে, আমার সাথে বেয়াদবি করার ভুল একদমই করবে না। যতক্ষণ না তুমি আমাকে টাকা এনে দিচ্ছ ততক্ষণ আমার কাছে তোমার কোনো মূল্য নেই। তুমি আমার জন্য কোনো কাজের না। আমি সন্ধ্যা হলে আবারও ফিরে আসব। তখন যদি তোমার কাছে টাকা না থাকে তাহলে তোমার অনেক খারাপ অবস্থা হবে। এটা বলে ওই দুইটা লোক চলে যায়। অন্যদিকে কাউরু যখন যাচ্ছিল তখন সে আশেপাশের লোকজনদেরকে দৌড়ে একটা জায়গায় যেতে দেখে। কাউরু একজনকে জিজ্ঞাসা করলে সে বলে ওখানে পুলিশেরা একটা ছেলেকে তলোয়ার নিয়ে ঘোরাফেরা করার জন্য ধরে ফেলেছে। আমরা দেখি পুলিশেরা কেনশিনকে তলোয়ার নিয়ে রাস্তায় ঘোরাফেরা করার জন্য এভাবে ধরে রেখেছে। সেখানে আমরা ইয়াহিকোকেও দেখতে পাই। তখন সেখানে তলোয়ারধারী পুলিশ অফিসাররা চলে আসে। তলোয়ারধারী পুলিশ অফিসাররা নর্মাল পুলিশদেরকে বলে, এই ছেলেটাকে এখন আমরা দেখে নেব, তোমরা এখান থেকে যেতে পারো। নর্মাল পুলিশেরা বলে, কিন্তু এই ছেলেটা তলোয়ার বের করে আমাদের সাথে লড়াই করার চেষ্টাও করছে না, আর আমরা তাকে চারদিক দিয়ে ঘিরে ধরেছি। তাই এই সামান্য একটা কাজের জন্য আমরা তলোয়ারধারী পুলিশ অফিসারদের কষ্ট দিতে চাই না। এটা শুনে তলোয়ারধারী পুলিশ অফিসারদের লিডার ওই পুলিশটাকে এভাবে মারে আর বলে, তোমরা নিম্ন স্তরের মানুষ হয়ে আমাদের সামনে কথা বলার সাহস কিভাবে পাচ্ছ? আমি যখন বলেছি চলে যাও তো চুপচাপ চলে যাবে এখান থেকে। তারপর তলোয়ারধারী পুলিশ অফিসারদের লিডার উজিকি কেনশিনকে বলে, তুই কি আমাদের এখন তোর তলোয়ারটা বের করে একটু দেখাবি? তুই তোর তলোয়ার নিয়ে রাস্তায় এমনভাবে ঘুরছিস যেন তোর নিজের স্কিলের উপর অনেক কনফিডেন্ট রয়েছে। কেনশিন বলে, আমার কাছে এমন কোনো তলোয়ার নেই যেই তলোয়ার আমি যে কোনো জায়গায় বের করতে পারবো। তাছাড়া আমি তলোয়ার নিয়ে সবাইকে আমার শক্তি দেখানোর জন্য ঘুরে বেড়াই না। তখন সেখানে কাউরু চলে আসে। উজিকি বুঝতে পারে এই মেয়েটা কেনশিনের সাথে এসেছে, তাই সে তার দুইটা লোককে দিয়ে কাউরুর গলায় এভাবে তলোয়ার ধরে বলে, তুই এখনো তোর তলোয়ার বের না করলে এর পরের বারে এই মেয়েটার কাপড় ছিঁড়ে সবার সামনে তার ইজ্জত নষ্ট করব। কেনশিন বলে, না, আমি এখনো আমার তলোয়ার বের করব না। আর তুমি কি সত্যিই একজন পুলিশ অফিসার? একজন তলোয়ারধারী পুলিশ অফিসার হয়ে তুমি এরকম জঘন্য কাজ কিভাবে করতে পারো? উজিকি বলে, হ্যাঁ অবশ্যই, আমার কাছে তলোয়ার রাখার অনুমতি আছে, যার কারণে আমি আইনের মধ্যে থেকেই মানুষদেরকে হত্যা করতে পারি। এটা শুনে শহরের লোকেরা ক্ষিপ্ত হয়ে তলোয়ারধারী পুলিশ অফিসারদের বিরুদ্ধে কথা বলতে থাকে। উজিকি বলে, আমার অপমান করার সাহস কিভাবে হলো তোমাদের? উজিকি তার লোকজনদেরকে বলে, আমি তোমাদেরকে তলোয়ার চালানোর অনুমতি দিচ্ছি। এখানে যারা যারা আছে তাদের ওপর আইনের কাজে বাধা দেওয়ার অভিযোগ লাগিয়ে দাও, আর যারা বিরোধিতা করবে তাদের পরোয়া না করে কেটে একদম লাশ বানিয়ে দাও। পুলিশেরা তলোয়ার নিয়ে সাধারণ মানুষদের উপর আক্রমণ করতে শুরু করে। এইসব দেখে কেনশিন নিজের তলোয়ার বের করে আর বলে, মিস কাউরু অথবা শহরবাসীর উপর তোমার তলোয়ার 1 ইঞ্চিও চলবে না। আমি তোমার সাথে ফাইট করার জন্য প্রস্তুত। কেনশিনের তলোয়ার দেখে উজিকি বলে, শাকাবাতো খুবই অদ্ভুত একটা তলোয়ার। এই তলোয়ার দিয়ে তুমি আমার সাথে ফাইট কিভাবে করবে সেটাই আমি ভাবছি। তাছাড়া আমার কাছে এই অধিকার আছে যে আমি আত্মরক্ষার নামে তোমাকে এখানেই মেরে শেষ করতে পারবো। উজিকি তারা জিব্বা দিয়ে তলোয়ারকে এভাবে চেটে বলে, আমাদের মস্তিষ্ককে ঠান্ডা রাখার জন্য মাঝে মাঝে তলোয়ার দিয়ে মানুষদেরকে কাটতে থাকা উচিত। অন্যদিকে আমরা ওই লোকটাকে পুলিশ চিফের সাথে বসে থাকতে দেখি, যেই লোকটা কিছুক্ষণ আগে কাউরুর কাছ থেকে থানায় যাওয়ার রাস্তা জিজ্ঞাসা করেছিল। লোকটা পুলিশ চিফকে জিজ্ঞাসা করে, তুমি কি হিতগিরি বাত্তসাই কেনশিনকে এই শহরে কোথাও দেখেছ? আমি শুনেছি সে এই শহরে আছে, সেজন্য আমি তার সাথে দেখা করার জন্যই এই শহরে এসেছি। পুলিশ চিফ বলে, যদি কেনশিন এই শহরে থাকতো তাহলে এতক্ষণে এই শহরে হইচই লেগে যেত। আপনি মনে হয় কোনো ভুল খবর পেয়েছেন। ওই লোকটা বলে, কেনশিন একজন হিতগিরি হয়েছে কারণ আজ পর্যন্ত সে অনেক মানুষদেরকে হত্যা করেছে, কিন্তু সে কখনো নিজের স্বার্থের জন্য কাউকেই হত্যা করেনি। সে সবসময় দেশের সেবা করার জন্যই মানুষদেরকে হত্যা করেছে। সে একজন সত্যিকারের বীর যোদ্ধা। তখন সেখানে এই লোকটা এসে পুলিশ চিফকে তলোয়ারধারী পুলিশ অফিসারদের বিষয়ে বলে। পুলিশ চিফ মনে করে তলোয়ারধারী পুলিশ অফিসাররা রাস্তায় আবারও কোনো খারাপ কাজ করেছে, কিন্তু এই লোকটা বলে তলোয়ারধারী পুলিশ অফিসাররা একটা ছেলের সাথে ফাইট করতে যেয়ে হেরে গিয়েছে। এটা শুনে পুলিশ চিফ অনেক অবাক হয়ে যায় আর বলে, এটা আমি একদমই বিশ্বাস করতে পারবো না।
তলোয়ারধারী পুলিশ অফিসাররা এই শহরের সবচেয়ে অভিজ্ঞ ও শক্তিশালী যোদ্ধা। লোকটা বলে, কিন্তু এটাই সত্যি, যেই ছেলেটা তাদের সাথে ফাইট করেছে ওই ছেলেটা দেখতে একদম চিকন চাকন, তার তলোয়ারের স্পিড একদম বিদ্যুতের সমান, তার চুলগুলো কিছুটা লাল কালারের এবং তার গালে একটা ক্রস চিহ্ন রয়েছে। এটা শুনে এই লোকটা অবাক হয়ে যায় আর বুঝে যায় যে কেনশিন এই শহরে রয়েছে। ওইদিকে আমরা দেখি তলোয়ারধারী পুলিশ অফিসাররা যখন কেনশিনের উপর আক্রমণ করে তখন কেনশিন মুহূর্তের ভিতরে সবাইকে মেরে একদম মাটিতে ফেলে দেয় আর তাদের লিডারকে বলে, তুমি যদি এখন শপথ নাও যে এই শহরের মানুষদের সাথে তুমি আর কখনো খারাপ ব্যবহার করবে না, তাহলে এই যুদ্ধটা এখানেই শেষ হয়ে যাবে। তারপর তুমি চাইলে আমাকে অ্যারেস্ট করতে পারবে। উজিকি কেনশিনের কথা না শুনে তার উপর আক্রমণ করতে এগিয়ে যায় আর কেনশিন এই বেটাকেও এভাবে উচিত শিক্ষা দিয়ে দেয়। কেনশিনের ফাইটিং স্কিল দেখে আশেপাশের জনগণ তাকে এভাবে ঘিরে ধরে। তারপর কেনশিন ওই লোকটার সাথে দেখা করতে আসে আর আমরা জানতে পারি এই লোকটার নাম হলো ইয়ামাগাতা আরিতোমো এবং সে হলেন কিহেই নামে একটা শাহী যোদ্ধাদের দলের সেনাপতি। সে কেনশিনকে বলে, আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি, অনেক শক্তিশালী যোদ্ধারা তোমার জন্য অপেক্ষা করছে। আমরা সবাই চাই তুমিও একজন শাহী ক্রান্তিকারী যোদ্ধা হয়ে সরকারের তরফ থেকে খুবই সম্মানিত একটা অবস্থানে থেকে এই দেশের মানুষদের সেবা করে সম্মান অর্জন করো। কেনশিন বলে, আমি দুঃখিত, আমি একজন হিতগিরি হয়ে দেশের সরকারের কাছ থেকে কোনো সম্মান নিতে চাই না। মিস্টার ইয়ামাগাতা বলে, তুমি হত্যাকারী হয়েছ তাতে কি হয়েছে? তুমি কখনো নিজের স্বার্থের জন্য কোনো হত্যা করনি, তুমি সবসময় দেশের ভালোর জন্য হত্যা করেছ। কিন্তু এই কথাটা অনেকেই এখনো বোঝে না, আর না বুঝে তারা তোমাকে একজন খারাপ হত্যাকারী মনে করে। আমি যদি জানতে পারি এসব কারা মনে করছে, আমি তাদেরকে গভর্নমেন্টের পাওয়ার দিয়ে কঠিন শাস্তি দেব। কেনশিন বলে, আমরা সরকারের সম্মানপূর্বক সেবা করার জন্য এই তলোয়ারগুলো আমাদের হাতে উঠাইনি, আমরা আমাদের হাতে তলোয়ার উঠিয়েছিলাম কারণ যাতে আমরা এমন একটা পৃথিবী বানাতে পারি যেই পৃথিবীতে মানুষেরা সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আশা করি এই কথাটা আপনি ভুলে যাননি। এটা বলে কেনশিন চলে যাচ্ছিল। মিস্টার ইয়ামাগাতা চিৎকার করে বলে, এখন সময় পরিবর্তন হয়ে গিয়েছে, তুমি যদি দেশের সরকারের সাথে মিলে কাজ না করো তাহলে সরকারের শক্তি ছাড়া শুধুই তলোয়ার দিয়ে তুমি এখন কিচ্ছু করতে পারবে না। কেনশিন কাউরুর কাঁধে হাত রেখে বলে, আমি তেমন বড়সড় কিছু করতে না পারলেও আমার চোখের সামনে আসা মানুষদেরকে সাহায্য তো করতে পারবো। তাছাড়া আমি কখনো পরিবর্তন হইনি, অতীতেও না বর্তমানেও না, শুধু হিতগিরি থেকে একজন রুরোনি হয়েছি। এটা বলে কেনশিন আর কাউরো সেখান থেকে চলে যায়। পুলিশ চিফ মিস্টার ইয়ামাগাতাকে বলে, আমি তো মনে করেছিলাম হিতগিরি বাত্তসাই খুবই ভয়ানক ও নির্দয় একটা মানুষ হবে, কিন্তু আসল হিতগিরি বাত্তসাই একদম আলাদা। ফিরে যাওয়ার সময় কেনশিন কাউরুর কাছে এখন যা যা হলো সেই সব কিছুর জন্য ক্ষমা চায়। কাউরো বলে, কোনো ব্যাপার না, তুমি শুধু আমার দেওয়া কাজগুলো সঠিকভাবে করবে। বাজার থেকে জিনিসপত্র কিনে এনে বাড়িতে যেয়ে শুকিয়ে যাওয়া কাপড়গুলোকে ভিতরে নিয়ে যাবে। এটা বলে কাউরো পাশের গুরুকুলে তলোয়ারের প্র্যাকটিস করার জন্য চলে যায়। কাউরো যাওয়ার সময় মনে মনে বলে, আমি হয়তো এখন বুঝতে পারছি কেনশিন কেন একজন রুরোনি হয়েছে, কারণ সে রুরোনি হয়ে সাধারণ মানুষদেরকে সাহায্য করতে চায় আর স্বাধীন হয়ে ঘুরে বেড়াতে চায়। সে কারোর আন্ডারে থেকে কোনো কাজ করতে চায় না, সে স্বাধীন পাখির মতো উড়ে বেড়াতে চায়। সেজন্যই কেনশিন একজন রুরোনি। তারপর আমরা ইয়াহিকোকে দেখি, সে রাস্তায় হাঁটার সময় মনে মনে কেনশিনকে নিয়েই চিন্তা করছিল। তখন সে দেখে সামনে একজন বৃদ্ধ মহিলার কাছ থেকে তার টাকাগুলো রাস্তায় পড়ে গিয়েছে। ইয়াহিকোর মনে পড়ে, সে যদি আজকে সন্ধ্যার মধ্যে টাকার ব্যবস্থা না করতে পারে তাহলে ওই লোকটা আবারও তাকে মারবে। কিন্তু এসব জানার পরেও ইয়াহিকো ওই বৃদ্ধ মহিলার টাকাগুলো না নিয়ে তাকে ফিরিয়ে দেয় আর সিদ্ধান্ত নেয় সেই পকেটমারের মতো জঘন্য কাজ আর কখনো করবে না। সন্ধ্যা হলে ওই দুইটা লোক যখন ইয়াহিকোর কাছে টাকা নিতে আসে তখন ইয়াহিকো বলে দেয় যে আমি এই পকেটমারের মতো জঘন্য কাজ আর কখনো করব না, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। এটা শুনে এই লোকটা ইয়াহিকোকে অনেক খারাপভাবে মারতে শুরু করে আর এত জোরে জোরে মারতে শুরু করে যে ইয়াহিকোর অবস্থা একদম খারাপ হয়ে যায়। আর এই ঘটনার সাথে এই পর্বটি এখানেই শেষ হয়।